হ্যালো স্টুডেন্টস, বেস্ট ফ্রেন্ড চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা হক রুস্টিং নামক যে কবিতাটি রয়েছে তোমাদের ক্লাস 12-এর 4th সেমে, সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। তো দেরি না করে শুরু করব। তো এই হক রোস্টিং মানে হচ্ছে বাজ পাখির আরামস্থল। এটা এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা কোন টাইপের, তো তোমরা সবাই তখন বলবে ইট ইজ এ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে কি না, যেখানে প্রথম পুরুষ মানে একটাই মাত্র যে স্পিচ দেবে বা যে বক্তা, সে একজনই হবে এবং বাকি সবাই শ্রোতা হবে, বা ওখানে একটাই চরিত্র বিরাজমান থাকবে। এটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এটা প্রকাশিত হয়েছিল 1960 সালে। এটার সোর্স কি বা এটা কোথা থেকে নেওয়া হয়েছিল না, এই হক রুস্টিং কবিতাটি টেড হিউয়ের বা টেড হিউজেস যাই বলো না কেন, তো ওনার যে দ্বিতীয় কাব্যগ্রন্থ লুপারক্যাল, LUPERCAL, সেই লুপারক্যালের 1960 সালে এটি প্রকাশিত হয়। এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে প্রধানত বাজ পাখির দৃষ্টিভঙ্গিতে বাজ পাখির যে ক্ষমতা, আধিপত্য এবং তার যে নিয়ন্ত্রণ ক্ষমতা, সেটা নিয়ে এখানে মেনলি আলোচনা করা হয়েছে। তো আমরা কবিতার মধ্যে আসব। তার আগে আরেকটা জিনিস, যে টেড হিউয়ের জন্ম এবং মৃত্যুটা তোমরা জেনে রাখবে, কোনো কোনো কারণে পরীক্ষায় দিতেই পারে। 1930-এ জন্ম এবং 1998-এ মৃত্যু। তো কবিতাটি শুরু করব। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। আমি, আই মানে এখানে কাকে ডিনোট করছে না, বাজ পাখিকে। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি বনভূমির একদম চূড়ায় বসে থাকি। মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো বন্ধ থাকে। ইনঅ্যাকশন, ইনঅ্যাকশন মানে অকর্মণ্যতা। নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যা স্বপ্ন নয়। আরেকটা জিনিস বলে রাখি, যে এখানে চারটে চারটে করে লাইন রয়েছে এবং টোটাল 1 2 3 4 5 টোটাল 6টা স্ট্র্যাঞ্জার রয়েছে এবং প্রতিটি স্ট্র্যাঞ্জারে 4টি করে লাইন রয়েছে। তার মানে টোটাল 24টা লাইনের কবিতা এটা। তো এই 4টি করে লাইনের আমি আউটার মিনিং বলবো এবং এবং একসাথেই ওই 4টি করে লাইনের ইনার মিনিংও আমি বলবো, মানে যেটা অন্তর্নিহিত মানে তোমরা জেনে থাকো, সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। তো বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, মানে আমার হুকড মানে বাঁকানো, হেড মানে মাথা, আমার বাঁকানো মাথা এবং বাঁকানো পা, তাদের মধ্যে বা তাদের মাঝখানে, অর ইন স্লিপ অথবা ঘুমের মধ্যে, রিহার্স পারফেক্ট, রিহার্স মানে অনুশীলন করি বা অভ্যাস করি, পারফেক্ট মানে নিখুঁত, কিলস মানে হচ্ছে মৃত্যু বা হত্যা, অ্যান্ড ইট এবং খাওয়ার। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে যে বাজ পাখি একদম গাছপালার একদম চূড়ায় বসে থেকে এবং তার চোখগুলো বন্ধ রেখে সেখানে সে বাজ পাখি আরাম করছে, মানে সেই চূড়াটা তার আরামস্থল, এবং সেখান থেকে সে গোটা পৃথিবীটাকে সে দেখতে পাচ্ছে এবং কোনো অকর্মণ্যতা বা নিষ্ক্রিয়তা নেই, মানে কোনো রকম মিথ্যা স্বপ্ন সে দেখছে না। ওই চোখগুলো বন্ধ রেখে ওই চূড়াতে আরাম করার সময় কোনো রকম মিথ্যা স্বপ্ন সে দেখছে না, এবং তার বাঁকানো মাথা এবং বাঁকানো পায়ের মাঝখানে সে গোটা পৃথিবীটাকে বা গোটা দুনিয়াটাকে সে ধরে রাখতে পেরেছে বা ধরে রেখেছে, মানে সে পরিচালনা করছে ওখান থেকে সমস্ত দুনিয়াটাকে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, এবং সে ঘুমের মধ্যে এমনকি সে ঘুমের মধ্যেও এটা অনুশীলন করছে যে সে কিভাবে নিখুঁতভাবে ওই তার শিকারদের শিকার করবে এবং তাদের হত্যা করে খাবে, এটা সে তার ঘুমের মধ্যেও অনুশীলন করে। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, কনভেনিয়েন্স মানে সুযোগ সুবিধা, দ্য কনভেনিয়েন্স অফ হাই ট্রিজ উঁচু উঁচু গাছেদের সুযোগ সুবিধা, দ্য এয়ার্স বয়ান্সি
বয়ান্সি মানে ভেসে থাকার ক্ষমতা, প্লবতা বলতে পারো, ভেসে থাকার ক্ষমতা। অ্যান্ড দ্য সানস রে, এবং সূর্যের রশ্মি। এখানে বয়ান্সি মানে হচ্ছে কোনো কিছু ভাসিয়ে রাখতে পারার ক্ষমতা, ইংরেজিতে দ্য কোয়ালিটি অফ বিইং এবল টু কিপ থিংস ফ্লোটিং, মানে এমন একটা গুণ যেটা কিনা কোনো জিনিসকে হাওয়ায় ভাসিয়ে রাখতে পারার ক্ষমতা রাখে। ঠিক আছে, বয়ান্সি মানে কোনো কিছু ভাসিয়ে রাখতে পারার ক্ষমতা। তো দ্য এয়ার্স বয়ান্সি অ্যান্ড দ্য সানস রে, সূর্যের মানে বাতাসের ভেসে থাকার ক্ষমতা এবং সূর্যের রশ্মি, আর অফ অ্যাডভান্টেজ টু মি, এগুলো হচ্ছে আমার সুযোগ সুবিধা, বা এগুলো আমাকে সহায়তা করে, আমাকে সাহায্য করে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। আপওয়ার্ড মানে সাধারণত উপরের দিকে হয়, কিন্তু এখানে উন্মুক্ত বা উত্তোলিত, এই দুটোর মধ্যে যখন একটা বলবে। ইন্সপেকশন মানে হচ্ছে অবজারভেশন, তোমরা জানো, পর্যবেক্ষণ। তো সেই বা পরিদর্শন, সব থেকে ভালো হয় পরিদর্শন বললে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড, এবং পৃথিবীর মুখ থাকে উন্মুক্ত বা উত্তোলিত, ফর মাই ইন্সপেকশন, আমার পরিদর্শনের জন্য। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন উঁচু উঁচু গাছ, উঁচু উঁচু গাছ এবং উঁচু উঁচু গাছের ওপরে একদম চূড়ায় বসে বাজ পাখি যেমন গোটা দুনিয়াটাকে দেখতে পাচ্ছে, এবং সেই উঁচু উঁচু গাছ এবং শিকারও করতে পারছে, সেই গাছ এবং বাতাস যা তাকে ভাসিয়ে রাখতে পারছে, এবং সূর্যের রশ্মি যা তাকে শক্তি প্রদান করছে, এবং তার আলোয় আলোকিত পৃথিবীতে সে তার শিকারগুলোকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এগুলো সবই হচ্ছে তার সুযোগ সুবিধা। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি যেন তাকে সম্পূর্ণভাবে সমস্ত কিছু দিয়ে, তাকে তার প্রকৃতির সমস্ত উপাদান যেন তাকে সহায়তা করছে, সাহায্য করছে। এবং পৃথিবী নিজেও তার তার যে মুখ বা তার যে দিক, সেটাকে তার দিকে উত্তোলিত করে রাখছে। পরের লাইনে আসবো, মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। মাই ফিট আর লকড মানে হচ্ছে আবদ্ধ থাকে, আর আপন দ্য রাফ বার্ক, রাফ মানে অমসৃণ বা খসখসে, বার্ক মানে ছাল বা বাকল। আমার পাগুলো আবদ্ধ রয়েছে সেই অমসৃণ বা খসখসে বাকলের মধ্যে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, সৃষ্টির পুরোটাই লেগে গিয়েছিল। টু প্রডিউস মাই ফুট, আমার পাগুলো তৈরি করতে, মাই ইচ ফিদার, এবং আমার প্রতিটি পালক তৈরি করতে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি আমার পায়ের মাধ্যমে গোটা সৃষ্টিটাকে ধরে রেখেছি। তো এখানে কবি কি বলেছেন যে বাজ পাখিটা তার পায়ের মাধ্যমে, তার বাজ পাখির যে পাগুলো সেটা তার ছাল বাকলে আবদ্ধ রয়েছে, এবং সৃষ্টির, এবং তিনি মনে করেন যে গড বা ভগবান বা সৃষ্টিকর্তা তার পুরো শক্তি দিয়ে বাজ পাখিকে তৈরি করেছে, এবং বাজ পাখিকে দুনিয়াতে পাঠিয়েছে গোটা দুনিয়াতে রাজ করবার জন্য। এবং তার পাগুলো এবং তার প্রতিটি পালক গড তৈরি করেছেন খুব নিখুঁতভাবে এবং খুব কেয়ারফুলি তৈরি করেছেন, এবং এই কারণে বাজ পাখিটা গোটা দুনিয়াটাকে তার পায়ের মাধ্যমে ধরে রাখতে পারছে। অর ফ্লাই আপ, অথবা উড়ে যাই, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, রিভলভ মানে বৃত্তাকারে পরিভ্রমণ করা। টু মুভ ইন আ সার্কেল অ্যারাউন্ড এ সেন্ট্রাল পয়েন্ট, অর্থাৎ একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকারে ঘুরতে থাকা বা আবর্তন করতে থাকা বা পরিভ্রমণ করতে থাকা, এটার মানে হচ্ছে রিভলভ। অর্থাৎ অ্যান্ড রিভলভ, এবং বৃত্তাকারে পরিভ্রমণ করতে থাকি, ইট অল স্লোলি, ধীরে ধীরে পুরোটা জুড়ে। আই কিল, আমি মৃত্যুদান করি বা আমি হত্যা করি, হোয়ার আই প্লিজ, যেখানে আমি চাই বা যেখানে আমি আনন্দ পাই, বিকজ ইট ইজ অল মাইন, কারণ এগুলো সবই হচ্ছে আমার।
দের ইজ নো সোফিস্ট্রি। সোফিস্ট্রি মানে হচ্ছে ভনিতা, সোফিস্ট্রি মানে হচ্ছে ভনিতা বা তার্কিকতা বা কুতর্ক। তো সোফিস্ট্রি মানে বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্য ইউজ অফ ক্লেভার আর্গুমেন্টস টু মেক সামথিং লুক অর সেম ট্রু হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি ফলস। অর্থাৎ এখানে বাজ পাখিটা এখানে নেতাদের সাথেও তুলনা করা হয়েছে। মানে নেতারা, অসৎ নেতারা যা কাজকর্ম করে থাকে, যে হিংসাত্মক কর্মকাণ্ড তারা ঘটিয়ে থাকেন ওনারা, তার সাথেও তুলনা করেছে এই বাজ পাখিকে। তো অসৎ নেতারা যেমন কোনো যুক্তিতর্কে অংশগ্রহণ করলে সেখানে তাদের এমন কিছু চালাক যুক্তিতর্ক, তারা এমন কিছু কথাবার্তা তারা বলে যে যেন মনে হয় যে তারা সত্য, যে তারা ন্যায্য, তারা সৎ, কিন্তু আদেও তা নয়, প্রকৃতপক্ষে তার পুরোটাই মিথ্যে, কিন্তু তারা দেখায় সেটা শো অফ করে। তো এখানে বাজ পাখিও তাই করছে, এবং বাজ পাখি নিজেই বলছে যে যে দের ইজ নো সোফিস্ট্রি ইন মাই বডি, যে আমার শরীরের মধ্যে কোনো রকম ভনিতা নেই, কোনো রকম ওই 2 নম্বরই নেই, ঠিক আছে, যেটা অসৎ নেতারা করে থাকে হিংসাত্মক কর্মকাণ্ড, সেরকম কোনো রকম মানে ওই যে যে ক্লেভার আর্গুমেন্টস, ওই রকম কোনো চালাকি কথাবার্তা আমি বলি না। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার ভদ্রতাই হচ্ছে, বা আমার ম্যানার মানে আচরণ, আমার আচরণই হচ্ছে টিয়ারিং অফ হেডস, মুন্ডু ছিঁড়ে ফেলা। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বাজ পাখি যখন তখন উড়তে পারে, যত দূর খুশি, যত দ্রুত সে যত দ্রুত সে পারে উড়তে পারে, অ্যান্ড এবং গোটা দুনিয়াটাকে বৃত্তাকারে পরিভ্রমণ করতে থাকে, এবং যেখানে সে চায়, যেখানে তার মন চায় বা যেখানে সে আনন্দ পায়, সেখানেই সে মৃত্যুদান করে। অর্থাৎ যে কোনো জীবন্ত প্রাণীকে সে মৃত্যুদান করতে পারে, কারণ সে মনে করে যে এই পৃথিবীটা বা এই গোটা দুনিয়াটা বা এই দুনিয়ার সমস্ত উপাদান এবং সমস্ত যে জীবন্ত লিভিং বিইং রয়েছে, এগুলো সবই হচ্ছে তার অধিকার। এটা সে তার ডোমিনেন্স বা তার প্রিজিশন বলতে পারো। অর্থাৎ ভগবান যেন তাকে তার সমস্ত অধিকার দিয়ে দিয়েছে, যে যেন তাকে যেন না আটকানো হয়, এবং সে কোনো রকম বাধা ছাড়াই, কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সে খুব সহজেই তার শিকার করতে পারে, এবং যা মন যায়, যা খুশি তাই করতে পারে। এটা যেন ভগবান তাকে অধিকার দিয়ে দিয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে দেয়ার ইজ নো সোফিস্ট্রি ইন মাই বডি, যে বাজ পাখি নিজেকে মনে করছে, থিংস হিমসেলফ, নিজেকে মনে করছে যে তার শরীরের মধ্যে, অর্থাৎ তার মধ্যে, মানে তার ব্যবহার আচার আচরণের মধ্যে কোনো রকম ভনিতা নেই, বা কোনো রকম 2 নম্বরই বা চালাকি কথাবার্তা সে বলে না, বা কোনো রকম সে ওই রকম হিংসাত্মক কর্মকাণ্ড বা কোনো কিছু সে করে না। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার ভদ্রতা বা আমার আচার আচরণই হচ্ছে মানুষের মুন্ডু ছিঁড়ে ফেলা, বা আমার কাজ, বাজ পাখির কাজই হচ্ছে মুন্ডু ছিঁড়ে ফেলা। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, অ্যালটমেন্ট মানে বা বন্টন ব্যবস্থা, তাহলে মৃত্যুর বন্টন ব্যবস্থা। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, মানে আমার উড়ানের যে একটাই মাত্র পথ, সেটা হচ্ছে সরাসরি, সেটা হচ্ছে সোজা সাপটা। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, মানে জীবন্তদের হাড়ের মধ্য দিয়ে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, খুব গুরুত্বপূর্ণ লাইন, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, মানে কোনো রকম তর্ক আরোপ করে না বা চলে না, মাই রাইট মানে আমার অধিকারে, আমার অধিকার ফলানোতে কোনো রকম বাধা দেওয়া চলে না। অর্থাৎ এখানে বাজ পাখি যখন তখন যাকে খুশি মারতে পারে, যেখানে সে তার মন চাইবে সেখানে সে মৃত্যুদান করতে পারে, এবং কাকে কতটা মারবে বা কিভাবে মারবে সেটা তার উপরে পুরোটাই তার অধিকার, এবং পুরোটাই তার উপর নির্ভর করছে, এবং সে মৃত্যুর বিলি ব্যবস্থাটাও সেই করবে।
এবং তার যে উড়ানের পথ সেটা হচ্ছে সোজা সাপটা। অর্থাৎ এখানে যেটা বলেছেন কবি, যে বাজ পাখি কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে কোনো রকম কাজকর্ম করে না, একদম যা সিদ্ধান্ত নেয় সেটাই একদম সোজাসাপটা করে ফেলে। যদি সে সিদ্ধান্ত নেয় কাউকে আহত করবে, তো তাকে একদম সরাসরি যে আহত করবে, বা কাউকে যদি হত্যা করতে চায় তাকে হত্যা করবে এবং তাকে খাবে। সে যখন যা চাইবে তখন সে সেগুলো সোজা সাপটা গিয়ে করতে পারে। এবং জীবন্তদের হাড়ের মধ্য দিয়ে, অর্থাৎ মানে সে জীবন্তদের হাড় পর্যন্ত গিলে নিতে পারে এবং তার এমনভাবে তাদের হত্যা করবে, মারবে, যেন তাদের হাড়গুলোও না বেঁচে থাকে, এমনভাবে সে তাদেরকে হত্যা করবে। এবং তার তার যে অধিকার এবং তার যে কথাবার্তা এবং তার যে জোর ফলানো যেটাকে বলে, সেখানে কোনো রকমের যুক্তিতর্ক বা তাকে আটকানো বা তাকে কোনো রকম বাধা দান করা চলে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পশ্চাতে রয়েছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, কোনো কিছুই পরিবর্তন হয়নি সিন্স আই বিগ্যান, যখন থেকে আমি শুরু করেছি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, পারমিটেড মানে হচ্ছে অনুমতি দেওয়া, আমার চোখ কোনো রকম পরিবর্তনের অনুমতি বা অনুমোদন দেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এইভাবেই সমস্ত কিছুকে, জিনিসগুলোকে চালিয়ে যেতে চাই। অর্থাৎ সূর্য তার পশ্চাতে রয়েছে মানে কি, সূর্য রীতিমতো, মানে একটা মানে হয় যে সূর্য তার পশ্চাতে রয়েছে, অর্থাৎ সূর্য সবসময় তার সাপোর্টে রয়েছে, বা সূর্য সবসময় তাকে সমর্থন করছে তার কাজগুলোকে, এটা সে মনে করে। এটা কিন্তু সূর্য আসলেই করে না, কিন্তু সে মনে করে যে সূর্য তার সবসময় সাপোর্টে রয়েছে। ওই যে তার আলোয় আলোকিত হচ্ছে গোটা দুনিয়া, এবং সে স্পষ্টভাবে তার তীক্ষ্ণ চোখের মাধ্যমে তার শিকারকে দেখতে পাচ্ছে, তার প্রে বা প্রিডেটরকে দেখতে পাচ্ছে, এবং সেগুলোকে যে ধরছে এবং হত্যা করছে। তো এইভাবে সে মনে করে যে সূর্য সবসময় তাকে সাহায্য করে। এবং আরেকটা যেটা মানে হয় সেটা হচ্ছে সূর্য রীতিমতো পূর্বে ওঠে, যদিও এটা এখানে বলেনি, পশ্চিমে অস্ত যায়, এটা রীতিমতো হয়, এটা চিরসত্য, চিরন্তন সত্য। এবং এটাও যেমন পরিবর্তন হয়নি, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান। এবং আমি, অর্থাৎ বাজ পাখি, যখন থেকে তার এই যে হিংসাত্মক কর্মকাণ্ড, মৃত্যু, হত্যা, মৃত্যুর বিলি ব্যবস্থা, খাওয়া, জীবন্তদের হত্যা করা, তাদের হাড় পর্যন্ত গিলে নেওয়া, এগুলো যখন থেকে সে শুরু করেছে, তখন থেকে কোনো কিছুর পরিবর্তন সে লক্ষ্য করেনি এবং সে চায়ও নি কোনো রকম পরিবর্তন হোক। যেমন সূর্য পশ্চিমে অস্ত যেত, আজও তাই হয়। এবং তার চোখও কোনো রকম পরিবর্তন সে অনুমোদন দেয়নি, তার চোখও তাকে কোনো রকম পরিবর্তন বা বদলের কোনো রকম অনুমতি বা অনুমোদন দেয়নি। অর্থাৎ সে চায় না, এখান থেকে এটাই বোঝা যায়, সে কোনো রকম চ্যালেঞ্জ বা চেঞ্জ কোনো রকম কোনো কিছুই চায় না। এবং বাজ পাখি এইভাবেই তার এইরকম কাজকর্ম চালিয়ে যেতে চায়। আচ্ছা, তোমাদের কবিতাটা আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। এরপর আমরা তোমাদের এই এক্সারসাইজে দেখো 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোভেস অফ দ্য হক, ডিসকাস দেয়ার সিগনিফিক্যান্স। এই প্রশ্নটা তোমাদের উত্তর সহ তোমাদের আলোচনা করে দিচ্ছি। কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স মানে ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোভেস। ফিজিক্যাল ফিচার্স মানে হচ্ছে শারীরিক দক্ষতা বা ক্ষমতা, অ্যান্ড প্রোভেস এবং দক্ষতা, বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য এবং দক্ষতা বাজ পাখির, এটার সম্বন্ধে মন্তব্য করতে বলেছে, এবং তাদের যে তাৎপর্য, তাদের যে ভূমিকা, সেটা তুলে ধরতে বলেছে, সেটা আলোচনা করতে বলেছে। আচ্ছা, আমরা কবিতার মাধ্যমে অনেকটা মানে বুঝেছি, আউটার মিনিং, ইনার মিনিং দুটোই বুঝেছি, এবং আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনার মাধ্যমেও আমরা সেই মানেগুলো বুঝবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের তো উত্তরটা এইভাবে শুরু করবে, দ্য হক, বাজ পাখি, ইন দ্য হক রুস্টিং কবিতাতে, ইজ ডিপিক্টেড মানে বর্ণিত হয়েছে বা চিত্রিত হয়েছে, অ্যাজ এ পারফেক্ট প্রিডেটর, একজন নিখুঁত শিকারী হিসেবে, উইথ হিজ ফিজিক্যাল ফিচার্স মানে তার শারীরিক বৈশিষ্ট্য, অ্যান্ড প্রোভেস এবং দক্ষতাকে নিয়ে, দ্যাট সিম্বলাইজ যেটা প্রতিনিধিত্ব করে, বা এটা হচ্ছে কিসের প্রতীক
দ্য পাওয়ার, প্রিসিশন অ্যান্ড ডোমিনেন্স। যা ক্ষমতা, প্রিসিশন মানে নির্ভুলতা, অ্যান্ড ডোমিনেন্স মানে আধিপত্যের সিম্বলাইজ মানে এখানে প্রতীক। অর্থাৎ বাজ পাখি এখানে হক রুস্টিং কবিতায় বাজ পাখিকে তুলে ধরা হয়েছে বা বর্ণিত করা হয়েছে বা চিত্রিত করা হয়েছে একজন নিখুঁত শিকারী হিসেবে, যার মানে তার শারীরিক বৈশিষ্ট্য এবং দক্ষতাকে নিয়ে, যেটা কিনা তার ক্ষমতা, নির্ভুলতা এবং আধিপত্যের প্রতিনিধিত্ব করে বা তার প্রতীক বা এদের প্রতীক। হি ইজ স্পিকিং দ্য ফার্স্ট পারসন, অর্থাৎ যেটা তোমাদেরকে বললাম যে ড্রামাটিক মনোলগে যা হয়, যে সেখানে এখানে হি কেন বলছি, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা তোমাদের সবার জানা উচিত। যে এখানে বাজ পাখিকে তো ইট বলা উচিত, কারণ এখানে তাকে ছেলে হিসেবেই কেন বলবো আমরা, কারণ এখানে পার্সোনিফাই করতে বলেছে। এখানে কবি বাজ পাখিকে পার্সোনিফাই করেছে। তোমরা আরও প্রশ্নতে তোমরা দেখবে যে হাউ ডাজ দ্য পোয়েম পার্সোনিফাই দ্য হক, এরকমও প্রশ্ন তোমরা পাবে। ওটাও আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো ওই জন্যে আমরা এখানে ব্যক্তিত্ব দান করছে কবি, ওই জন্য আমরা এখানে হি বলবো। হি ইজ স্পিকিং দ্য ফার্স্ট পারসন, সে একজন প্রথম পুরুষ হিসেবে কথা বলছে। হিজ ভয়েস ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ পাওয়ারফুল পলিটিক্যাল লিডার, তার গলাটা একজন শক্তিশালী রাজনৈতিক নেতা মতো গলার মতো তুলে ধরা হয়েছে। মানে একজন শক্তিশালী রাজনৈতিক নেতা যেভাবে তার কথাবার্তা বলে এবং তার গুরুত্ব আরোপ করে, সেইভাবেই তাকে তুলে ধরা হয়েছে। হিয়ার দ্য হক ডিসক্রাইবড অ্যাবাউট, এখানে বাজ পাখি বর্ণনা করে কিসের সম্বন্ধে না, ইভেন ইন দ্য স্লিপ, ঘুমের মধ্যে, হি প্র্যাকটিসেস, সে অনুশীলন করে, অভ্যাস করে, হাউ টু কিল হিজ ভিকটিমস অ্যান্ড ইট দেম, যে কিভাবে সে তার শিকারদের মৃত্যুদান করে এবং তাদেরকে খেয়ে ফেলে। এটা ঘুমের মধ্যেও কিভাবে সে এই মৃত্যুদান করা এবং তাদের খেয়ে ফেলার কিভাবে সে অনুশীলন করে বা অভ্যাস করে, এটার সম্বন্ধে বাজ পাখি এখানে বর্ণনা করছে। হিজ হুকড বিক মানে তার বাঁকানো ঠোঁট, বিক মানে হচ্ছে ঠোঁট, শার্পড ক্লজ এবং তার যে ধারালো থাবা বা নখর, এক্ষেত্রে এখানে ক্লজ মানে থাবা হয়, কিন্তু তোমরা এই কবিতায় নখর বলবে। অ্যান্ড স্ট্রং উইংস, এবং তার শক্তিশালী ডানা, অল এসেন্সিয়াল ফর সার্ভাইভাল অ্যান্ড কন্ট্রোল, এসেন্সিয়াল মানে প্রয়োজনীয়, সার্ভাইভাল মানে বেঁচে থাকা, অ্যান্ড কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, এগুলো সবই হচ্ছে প্রয়োজন বেঁচে থাকার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য। হিজ ফিজিক্যাল ফিচার্স, তার শারীরিক যে বৈশিষ্ট্য, পার্টিকুলারলি বিশেষ করে হিজ হুকড ফিট অ্যান্ড হুকড হেড, মানে তার বাঁকানো পা এবং বাঁকানো মাথা, সিম্বলাইজ মানে প্রতীক বা প্রতিনিধিত্ব করে, হিজ রোল অ্যাজ এ প্রিডেটর, মানে তাকে একজন শিকারী, প্রিডেটর মানে হচ্ছে শিকারী, রোল মানে ভূমিকা, অর্থাৎ তার যে বাঁকানো পা এবং বাঁকানো মাথা, সেটা তাকে বা বাজ পাখিকে একজন শিকারীর ভূমিকা হিসেবে বা শিকারীর ভূমিকা দেয়। হিজ হুকড বিক ইজ ডিজাইন্ড, তার বাঁকানো ঠোঁট তৈরি করা হয়েছে, ইজ ডিজাইন্ড দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে, তাই আমরা বলবো তৈরি করা হয়েছে। টু টিয়ার দ্য ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, অনেকে জানো যে চিকেন মানে মাংস, কিন্তু ওটা ভুল, চিকেন মানে মুরগি মাংস, আর মিট মানে ছাগল মাংস। আর শুধু মাংসর ইংরেজি যে টার্মটা হয় সেটা হচ্ছে ফ্লেশ। টু টিয়ার দ্য ফ্লেশ অফ হিজ প্রে, মানে তার যে শিকার, মানে যেগুলোকে শিকার করে বাজ পাখি খায়, যেগুলোকে শিকার করে, সেই শিকারের মাংস ছিঁড়ে ফেলার জন্যই তার বাঁকানো ঠোঁট তৈরি করা হয়েছে। হিজ শার্প ক্লজ, তার যে ধারালো বা তীক্ষ্ণ নখর রয়েছে, ইজ মেড তৈরি করা হয়েছে, টু ফার্মলি গ্রিপ শক্তভাবে ধরার জন্য, অন ব্রাঞ্চেস মানে ওই ডালপালাগুলোকে, অ্যান্ড ক্যাপচার হিজ প্রে উইথ ইজ, এবং ইজ কথাটা এসছে ইজি থেকে, ইজি মানে সহজ, সেখান থেকে এসছে ইজ, এবং খুব সহজেই তার শিকারগুলোকে ধরে ফেলার জন্য, ক্যাপচার মানে বন্দি করা বা ধরে ফেলা, তার শিকারগুলোকে খুব সহজেই ধরে ফেলার জন্য এবং সেই ডালপালাগুলোতে
আঁকড়ে ধরার জন্য, জোর করে বা খুব শক্ত করে ধরার জন্য তার ওই যে ধারালো থাবাগুলো তৈরি করা হয়েছে। দিজ ফিচার্স রিপ্রেজেন্ট দ্য অ্যাবিলিটি টু ডমিনেট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করে বা প্রকাশ করে, অ্যাবিলিটি মানে ক্ষমতা বা দক্ষতা, ডমিনেট মানে হচ্ছে দমন করতে, টু ডমিনেট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, শারীরিক যে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো প্রাকৃতিক বিশ্ব বা প্রাকৃতিক যে জগৎ সেটাকে দমন করার জন্য তার দক্ষতাটাকে প্রকাশ করছে এখানে, বা তার প্রাকৃতিক বিশ্ব বা জগৎকে দমন করার যে দক্ষতা সেটাকে প্রতিনিধিত্ব করছে তার এই বৈশিষ্ট্যগুলো। যদিও দ্য পোয়েম ফোকাসেস অন দ্য হক অ্যাট রেস্ট, যদিও এই কবিতাটা বা কবি দ্য পোয়েট ফোকাসেস অন দ্য হক অ্যাট রেস্ট মানে কবি বাজ পাখিকে বিশ্রামরত অবস্থায় বেশি তুলে ধরছে বা বেশি বর্ণনা করছে। হিজ উইংস স্টিল রিপ্রেজেন্ট অথরিটি, মানে তার ডানাগুলো তবুও, স্টিল মানে তবুও, রিপ্রেজেন্ট অথরিটি কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে গড হ্যাজ ক্রিয়েটেড, ভগবান বা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, এভরি সিঙ্গেল ফিদার অফ হিম, মানে তার পালকে প্রতিটি একক পালক সৃষ্টি করেছে। উইথ আটমোস্ট কেয়ার, মানে আটমোস্ট মানে হচ্ছে একদম ম্যাক্সিমাম, যেটাকে বলে সর্বোচ্চ, তার সর্বোচ্চ যত্ন দিয়ে। সো দ্যাট মানে যাতে হি ক্যান রুল দ্য ওয়ার্ল্ড, সে গোটা বিশ্বকে পরিচালনা করতে পারে বা শাসন করতে পারে। এখানে তোমরা প্রতিটি লাইনে কোথায় কি ভয়েস চেঞ্জ হচ্ছে, কোথায় কি ন্যারেশন চেঞ্জ করা রয়েছে, বা কোথায় কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেটা তোমরা লক্ষ্য রাখবে। আর গ্রামার এইভাবেই শেখা যায়। শুধুমাত্র যে কোনো ইংরেজি পড়ার সময় তোমরা সেখানে শুধুমাত্র ইংরেজির মানেটা শুধুমাত্র বলে চলে গেলে এইভাবে কিন্তু ইংলিশ শেখা যায় না। ইংলিশ শেখার প্রপার নিয়ম আছে, যে প্রতিটি লাইন তোমরা পড়বে নিখুঁতভাবে, প্রতিটি ওয়ার্ডের মানে জানতে হবে, এবং তারপরে সেটা কোন স্ট্রাকচারে আছে, সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, কোন টেন্সে রয়েছে, ভয়েস চেঞ্জ করলে কি হতে পারে, বা এটা কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ, বা কোন স্পিচে রয়েছে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, সেটা সব কিছু তোমাদের লক্ষ্য রাখতে হবে। এবং কোথায় কোন প্রিপোজিশন আর্টিকেল ইউজ হচ্ছে সেটাও তোমরা যদি লক্ষ্য রাখতে পারো, তাহলে তোমরা খুব দারুণভাবে গ্রামারটাকে আয়ত্তে রাখতে পারবে। যাই হোক, প্রশ্নতে আসি। হি অলসো থিঙ্কস দ্যাট, সে আরও মনে করে যে হি ক্যান গিভ দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, যে সে মৃত্যুর বিলি ব্যবস্থা বা মৃত্যুর যে বন্টন ব্যবস্থা করতে পারে বা দান করতে পারে, দ্য আদার লিভিং বিইং, অন্যান্য জীবজন্তুদের, হোয়েন এভার হি লাইকস, যখন সে চায় বা যখন তার পছন্দ হয়। যেটা তোমাদেরকে কবিতাতে বললাম, যখনই সে তার ভালো লাগে বা যখনই সে চায়, সে যে কোনো জীবন্ত প্রাণীদের হত্যা করতে পারে এবং তাদেরকে খেতে পারে শিকার করে। হিজ অ্যাবিলিটি টু ফ্লাই, মানে তার ওড়ার দক্ষতা, অ্যান্ড সার্ভে দ্য ল্যান্ড, এবং সার্ভে দ্য ল্যান্ড বিলো, এবং নিচের ভূমিকে পর্যবেক্ষণ করার এবং উড়তে পারার যে ক্ষমতা, দক্ষতা। অ্যাডস মানে এখানে ইনক্রিজেস, মানে বাড়িয়ে তোলে, বৃদ্ধি করে। হিজ সেন্স অফ কন্ট্রোল, মানে তার যে নিয়ন্ত্রণের যে জ্ঞান বা ধ্যান ধারণা, সেটাকে আরও বাড়িয়ে তোলে। দ্য অ্যারোগ্যান্ট হক, অ্যারোগ্যান্স থেকে এসছে অ্যারোগ্যান্ট মানে হচ্ছে অহংকার। দ্য অ্যারোগ্যান্ট হক, অহংকারী বাজ পাখি, প্রাউড অফ হিজ প্রোভেজ, মানে তার দক্ষতাগুলোর জন্য গর্বিত। অ্যান্ড হি বিলিভস হিমসেলফ, এবং সে নিজেকে মনে করে অথবা বিশ্বাস করে, টু বি এ সুপিরিয়র বিইং রুলিং নেচার, মানে সে প্রকৃতির সর্বোচ্চ শাসক হতে পারবে, এটা সে বিশ্বাস করে। তো এই ছিল এই কোশ্চেনের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে সেই ডাউট তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমরা পরের ভিডিওতে সেটা তোমরা আলোচনা করে দেবো। এরপর আসবো আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাবে, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, দ্য সান ইজ বিহাইন্ড মি। মনে করে দেখো, এই লাইনটা তোমাদেরকে আন্ডারলাইন করতে বলেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন বলেছি। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো তর্ক চলে না আমার অধিকারে, সূর্য আমার পশ্চাতে রয়েছে। হাউ ক্যান দিস লাইন্স বি ইন্টারপ্রিটেড অ্যাজ এ মেটাফোর, কিভাবে এই পংক্তিগুলো একটা রূপক ধর্মটাকে ইন্টারপ্রেট করতে পারে ফর এ ডিক্টেটর, একজন স্বৈরাচারীকে, অর অ্যাবসলিউট অথরিটি, এবং সম্পূর্ণ কর্তৃত্বকে কিভাবে ইন্টারপ্রেট করতে পারে বা তুলে ধরতে পারে, প্রকাশ করতে পারে। তো উত্তরটা এইভাবে লিখবে, ইন দ্য পোয়েম, এই কবিতায়, দ্য পোয়েট হ্যাজ ইনডাইরেক্টলি কম্পেয়ার্ড হকস ওয়ার্ল্ড, কবি ইনডাইরেক্টলি মানে পরোক্ষভাবে তুলনা করেছেন বাজ পাখির দুনিয়াকে, অ্যান্ড উইথ দ্যাট অফ এ হিউম্যান বিইং, এবং তার যে, এবং অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে তিনি নাকি এখানে, মানে এই কবিতায়, বাজ পাখির দুনিয়াটাকে এবং মানুষকে পরোক্ষভাবে তিনি তুলনা করেছেন। দিস লাইন শো, এই পংক্তিগুলো বা উদ্ধৃতিগুলো দেখায়, হাউ দে বিলিভ, কিভাবে তারা বিশ্বাস করে, হি হ্যাজ দ্য পাওয়ার, যে তার ক্ষমতা রয়েছে, উইদাউট নিডিং টু এক্সপ্লেন অ্যান্ড প্রুভ এনিথিং, কোনো কিছু, তার এতই ক্ষমতা রয়েছে যে কোনো কিছু কাজ করতে গেলে তাদেরকে ব্যাখ্যা দেওয়ার এবং তাদের প্রমাণ দেওয়ার, সেটা প্রমাণ করার কোন রকম প্রয়োজন পড়ে না। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, এখানে কবিতার লাইনটা তুলে দেবে, এটাতে নাম্বার পাওয়ার চান্স বেশি থাকে, বেশি নাম্বার, মানে পরীক্ষকরা খুশি হন এইরকম লাইন তুলে দিলে। তো এখানে তোমরা বলবে, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট মিনস, এটার মানে ইট ডাজ নট নিড এনি পারমিশন, যে কোনো রকম অনুমতি বা অনুমোদনের প্রয়োজন পড়ে না, টু অ্যাসার্ট হিজ রাইট, মানে তার অধিকার ফলানোর জন্য বা তার অধিকার আরোপ করার জন্য অথবা প্রতিষ্ঠা করার জন্য, অফ কিলিং আদার লিভিং বিং, কিসের অধিকার না, অন্যান্য জীবন্ত পশু পাখিদের হত্যা করার সেই অধিকার। দ্য সান ইজ বিহাইন্ড মি, আরেকটা লাইন দেখো রয়েছে, সেটাই তুলে দেবে, দিয়ে তারপর বলবে, ইজ এ পাওয়ারফুল ইমেজ, শক্তিশালী দৃশ্য। এখানে প্রশ্ন কেন বলেছে যে সূর্য পশ্চাতে রয়েছে, তো এটা একটা শক্তিশালী ইমেজ কেন? আমরা সবাই জানি যে সূর্য হচ্ছে, সমস্ত শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। সূর্য না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না, সূর্য না থাকলে এই পৃথিবীটারই সৃষ্টি হতো না। যেই সবুজ পৃথিবীতে আমরা বসবাস করছি এবং প্রতিদিন একটু একটু করে খাবার বড় হচ্ছি, খাচ্ছি দাচ্ছি, কাজকর্ম করছি, সেই পৃথিবীটাকেই সৃষ্টি করেছে এই সূর্য। এবং সূর্যের সাহায্যেই গাছপালারা তাদের খাবার তৈরি করতে পারছে এবং তারা অক্সিজেন উৎপাদন করছে এবং সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। এবং যত কিছু আমরা দেখতে পাচ্ছি, যা কিছু পৃথিবীতে ঘটছে, সব কিছুর উৎস হচ্ছে সূর্য। সূর্য যদি কোনো কারণে একটু ওলটপালট হয়, তাহলেই গোটা ইউনিভার্স ধ্বংস হয়ে যেতে পারে, এতটাই ক্ষমতা আছে। তাই বাজ পাখি নিজেকে মনে করছে যে সূর্য তার, যেহেতু সমস্ত কাজে, সমস্ত তার শিকারে, হত্যাতে পুরো দুনিয়াটাকে আলোয় আলোকিত করে দিচ্ছে, যার ফলে সে তার চোখগুলো দিয়ে নিখুঁতভাবে তার শিকার করতে পারছে, এতই নিখুঁতভাবে শিকার করতে পারছে যে যেখানে অনেক দূর থেকে সে দেখতে পাচ্ছে এবং সেখানে কোনো রকম সুযোগ থাকছে না ওই তার শিকারগুলো লুকিয়ে যাওয়ার, এতটাই স্পষ্টভাবে সে করতে পারছে। অর্থাৎ প্রকৃতিরূপে এই সূর্য তাকে সমর্থন করছে সব দিক থেকে, তাতে সে হিংসাত্মক কর্মকাণ্ডই ঘটাক বা ভালো কাজই করুক, ভালো কাজ তো করে না, এখানে তো তার কথা বলা নেই। তো এই জন্যই এটাকে বলা হচ্ছে ইজ এ পাওয়ারফুল ইমেজ, একটা শক্তিশালী দৃশ্য। দ্য সান সিম্বলাইজেস ইটস আলটিমেট পাওয়ার, সূর্য
ইটস আলটিমেট পাওয়ার মানে তার সর্বোচ্চ শক্তি, লাইট মানে আলো, অ্যান্ড আনকোয়েশ্চেনেবল অথরিটি প্রশ্নহীন বা প্রশ্নাতীত কর্তৃত্ব। এই তিনটের প্রতীক। সূর্য এখানে তার সর্বোচ্চ শক্তি, তার মানে সূর্যের সর্বোচ্চ শক্তি আলো, সে যে আলোয় আলোকিত করে রাখে, যেটা তোমাদেরকে বললাম এইমাত্র, এবং আনকোয়েশ্চেনেবল এবং প্রশ্নাতীত কর্তৃত্ব মানে তাকে যেমন কোনো কাজ করতে গেলে কোনো রকম ইনকোয়ারির দরকার পড়ে না, কোনো রকম প্রশ্ন তাকে করতে হয় না, সেই রকমই বাজ পাখিও নিজেকে তুলনা করছে। এবং এই তিনটের হচ্ছে প্রতীক সূর্য। ইট রিফ্লেক্টস হাউ দে অফেন বিলিভ, এটা প্রতিফলন ঘটায় হাউ দে অফেন বিলিভ, কীভাবে তারা প্রায়ই বিশ্বাস করে থাকে, দে আর অলওয়েজ ট্রু, তারা সর্বদাই সত্য, অ্যান্ড অ্যাবাভ আদার্স, এবং অন্যান্যদের ওপরে, লাইক এ পাওয়ারফুল পলিটিক্যাল লিডার, একজন শক্তিশালী রাজনৈতিক নেতার মতো, ব্যাকড বাই হায়ার ফোর্স, অর্থাৎ নেতারা যেমন তার সর্বোচ্চ শক্তি দিয়ে যে কোনো পরিস্থিতিকে সম্মুখীন করতে পারে এবং সেখান থেকে লড়াই করে বেরিয়ে আসতে পারে, এবং যে কোনো কাজ তাদের হাতের মুঠোয়, তারা যা চায় তাই করতে পারে, এবং তাই বাজ পাখিও সেইভাবেই নিজেকে সেই নেতার মতোই মনে করছে এবং বিশ্বাস করে নিজেকে যে সে সবসময় যা চায় তাই করতে পারে। দিস ক্যান বি সিন, এটাকে দেখা যেতে পারে অ্যাজ এ মেটাফোর ফর এ ডিক্টেটর, একজন স্বৈরাচারী, ডিক্টেটর মানে স্বৈরাচারী, মেটাফোর মানে রূপক, একজন স্বৈরাচারীর রূপক হিসেবে এটাকে দেখা যেতে পারে। হু ওয়ান্টস টু কন্ট্রোল, যে মানে সে নিয়ন্ত্রণ করতে চায়, উইদাউট কোয়েশ্চেন, কোনো রকম প্রশ্ন ছাড়াই, কোনো রকম ইনকোয়ারি ছাড়াই, ইউজিং পাওয়ার অ্যান্ড ফিয়ার, তার শক্তি এবং ভয়ের, ইউজিং পাওয়ার অ্যান্ড ফিয়ার, এবং তার শক্তি এবং ভয় পাওয়ানোর যে ক্ষমতা সেটা ব্যবহার করে, ইনস্টেড অফ ফেয়ারনেস অ্যান্ড ডিসকাশনস, ন্যায্যতা, ফেয়ারনেস মানে ন্যায্যতা, অ্যান্ড ডিসকাশনস মানে আলোচনা, সৎ আলোচনা, সেইগুলোর পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, মানে এই ন্যায্য কথাবার্তা অথবা আলোচনা এইগুলোর পরিবর্তে তার যে ক্ষমতা, তার যে অসৎ আচার আচরণ, তার যে হিংসাত্মক কর্মকাণ্ড এবং ভয় পাওয়ানোর যে ওর যে অ্যাবিলিটি, সেটা সে ইউজ করতে চাইছে। এইভাবে ইউজ করে, এগুলোকে ব্যবহার করে সে কোনো রকম প্রশ্ন করা ছাড়াই পুরো দেশটাকে সে শাসন করতে চায়। দ্য হক স্টেটমেন্টস মানে তার বাজ পাখির এই স্টেটমেন্ট বা বিবৃতি হ্যাজ এ মেটাফরিক্যাল সিগনিফিক্যান্স, একটা রূপকধর্মী তাৎপর্য রয়েছে। দ্য পোয়েট হিমসেলফ রিফিউজড দ্য অ্যানালগি ফ্রম দ্য পোয়েম, কবি রিফিউজ মানে প্রত্যাখ্যান করেছেন নিজেকে, দ্য অ্যানালগি এই একটি পংক্তিকে, ফ্রম দ্য পোয়েম কবিতা থেকে একটি পংক্তিকে তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন, হুইচ উই শুড রিমেম্বার সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে বা একই সাথে, যেটা আমাদের একই সাথে মনে রাখা উচিত। জাস্ট লাইক এ হক মানে একজন বাজ পাখির মতোই, হি নেভার লাইকস এ চেঞ্জ অর চ্যালেঞ্জ, যেটা তোমাদেরকে বললাম কবিতা বোঝানোর সময়, যে বাজ পাখি কখনোই কি পছন্দ করে না, কোনো রকম পরিবর্তন বা কোনো রকম চ্যালেঞ্জ বাজি সে চায় না, পছন্দ করে না। অর্থাৎ যদি কোনো রকম চেঞ্জ হয়ে যায়, প্রকৃতির যদি উপাদানগুলো বদলে যায়, যদি সূর্য এমনভাবে বদলে গেল যে তাকে আর আগের মতো সে সাহায্য করতে বা সহায়ক হতে পারছে না, তারপর বাতাসে ভেসে থাকার ক্ষমতা আমরা কবিতায় জেনেছি, তারপর সূর্যের আলোয় যে আলোকিত করার জন্য সে শিকার করতে পারছে নিখুঁতভাবে, এটা যদি বদলে যায় তাহলে সে তো আর আগের মতো শিকার করতে পারবে না, সে তো আর সেই রকম ক্ষমতা দেখিয়ে সমস্ত কিছুকে তার হাতের মুঠোয় রাখতে পারবে না, নিজের ইচ্ছে মতো তার দেশটাকে শাসন করতে পারবে না। তাই সে কোনো রকম পরিবর্তন
বা কোনো রকম বাজি চ্যালেঞ্জ চাইছে না। দেয়ারফোর দ্য লাইন্স, তাই বা সুতরাং এই পংক্তিগুলো শো মানে দেখায় প্রাইড, কন্ট্রোল অ্যান্ড এ বিলিভ ইন টোটাল অথরিটি, গর্ব, নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ যে কর্তৃত্ব তার একটা বিশ্বাস যোগায়। তো এই ছিল এই প্রশ্নটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব নিখুঁতভাবে বুঝিয়েছি। তো যদি কোনো ডাউট থেকে থাকে আবারও বলছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপর আসছি এমন একটা প্রশ্নে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা উচ্চ মাধ্যমিক 2026-এ পড়ে গেছে, অর্থাৎ 4th সেমে তোমাদের অবশ্যই আসতে চলেছে। এটা আসার চান্স 100%, কোনো 99.99 নয়, একদম 100% যেটা এটা আসবেই। এটা তোমরা 1000টা স্টার মেরে রাখতে পারো। এবং তোমরা কবিতার থেকে 3টে যে কবিতা আছে তার মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, এবং এটাই তোমরা লিখে আসতে পারবে। কিন্তু তোমরা কোনো রকম রিস্ক নেবে না, আরও প্রতিটি কবিতা থেকে মিনিমাম 3 থেকে 4টে করে প্রশ্ন তোমরা রেডি করে যাবে। তো আসি সেই একটা প্রশ্ন, এস্টিমেট হক রোস্টিং ইজ এ সাকসেসফুল ড্রামাটিক মনোলগ। তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে হক রোস্টিংকে একটা সফল ড্রামাটিক মনোলগ, এটা ড্রামাটিক মনোলগ না হয়ে পড়তে পারে ইনার মনোলগ বা ইন্টেরিয়র মনোলগ, এইভাবে পড়তে পারে। এইভাবে বিচার করতে বলেছে হক রোস্টিং কবিতাটাকে। হাউ দ্য পোয়েট ইউজড পোয়েটিক ডিভাইস টু পার্সনিফাই হক, কীভাবে কবি এখানে পোয়েটিক ডিভাইস মানে কবিতা ধর্মী যে ডিভাইস ইউজ করেছে, মানে ওই মেটাফরিক্যাল সিগনিফিক্যান্স ওইটাকে আলোচনা করতে বলেছে আর কি। টু পার্সনিফাই দ্য হক মানে ওই বাজ পাখিকে ব্যক্তিত্ব প্রদান করতে কেমন পোয়েটিক ডিভাইস কবি ইউজ করেছেন। হাউ ডাজ দ্য পোয়েম সিম্বলাইজ পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড সুপ্রিমেসি থ্রু দ্য পোয়েম, এইভাবেও আসতে পারে যে কিভাবে কবি বাজ পাখির এই তার পুরো কবিতা জুড়ে বাজ পাখির ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং তার যে আধিপত্য বিস্তার, এই সমস্ত কিছুর প্রতীক হিসেবে তুলে ধরেছে। অথবা হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই দ্য হক অ্যাজ এ প্রিডেটর, কীভাবে কবি ব্যক্তিত্ব দান করে বাজ পাখিকে অ্যাজ এ প্রিডেটর, একজন শিকারী হিসেবে। অথবা পড়তে পারে সিম্বলিজম অফ দ্য পোয়েম, অর্থাৎ যাই পড়ুক, সিম্বলিজম মানে হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? এই কবিতার যেটা মেন থিম, টাইটেল বলুক, মেন থিম বলুক বা সিম্বলিজম বলুক বা যে কোনো কিছুই বলুক, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু এই একটাই হবে, ঠিক আছে? তো এইভাবে শুরু করবে ইন দ্য পোয়েম, যেভাবে আমি প্রতিটা প্রশ্নে শুরু করছি। এই কবিতায় হক রোস্টিং কবিতাতে বাই টেড হিউজেস, কার কার দ্বারা লেখা? টেড হিউজেসের লেখা বা টেড হিউয়েল লেখা, যা বলবে তোমরা। দ্য হক স্পিক্স টু হিমসেলফ, দ্য হক স্পিক্স টু হিমসেলফ, বাজ পাখি নিজের সাথে কথা বলে। খুব সহজ লাইন। ইট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ন্যারেটিভ স্ট্রাকচার, এবং এটা একটা সঠিক ন্যারেটিভ মানে হচ্ছে বক্তব্য রাখার মতো একটা ধরন বা গঠন, দ্যাট এনেবলস, যেটা সক্ষম করে দ্য স্পিকার, বক্তাকে, টু কানেক্ট ডিরেক্টলি উইথ দ্য রিডার্স, তার পাঠকদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম করে। দ্য পোয়েট হ্যাজ ইউজড দ্য ফার্স্ট পার্সন ড্রামাটিক মোনোলগ অর ন্যারেটিভ মোনোলগ, কবি এখানে প্রথম পুরুষের যে ড্রামাটিক মোনোলগ মানে যেখানে একজনই থাকবে বক্তা হিসেবে, যিনি কথা বলবেন এবং বাকিরা সব শুনবেন, বা আর কেউ শ্রোতা থাকবেই না, এমনও হতে পারে। অর্থাৎ যেখানে একটাই মাত্র বক্তা থাকবে, এই শর্তটা হচ্ছে মাস্ট। অর ন্যারেটিভ মনোলগ অ্যাজ এ পোয়েটিক ডিভাইস, একটা পোয়েটিক ডিভাইস হিসেবে ড্রামাটিক মনোলগ বা ন্যারেটিভ মনোলগ ইউজ করে থাকেন কবি, টু টেক হিজ রিডার্স ইনটু দ্য মেন্টাল ওয়ার্ল্ড অফ দ্য হক, মানে তার পাঠকদের কোথায়, কোন পর্যায়ে নিয়ে যেতে না, বাজ পাখির যে মানসিক জগৎ, তার মনের জগতে
কবি তার পাঠকদেরকে নিয়ে যেতে চাইছেন, ওই জন্য তিনি তার কবিতায় ড্রামাটিক মনোলগ ইউজ করেছেন। দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য হক টু রিভিল হিজ সেলফ ইমেজ টু দ্য রিডার্স। দ্য পোয়েট পার্সনিফাইজ মানে কবি ব্যক্তিত্ব প্রদান করে বাজ পাখিকে, টু রিভিল হিজ সেলফ ইমেজ তার যে সদৃশ্য, তার যে নিজের ছবি সেটাকে প্রকাশ করতে, রিভিল মানে প্রকাশ করা, টু দ্য রিডার্স পাঠকদের কাছে। হিয়ার দ্য হক সিজ হিমসেলফ অ্যাজ এ সুপ্রিম ফোর্স, অর্থাৎ বাজ পাখি এখানে নিজেকে কিভাবে দেখে, একটা সর্বোচ্চ শক্তিশালী হিসেবে, শক্তিমান হিসেবে দেখে, উইদাউট এনি ফলস ড্রিম কোনো রকম মিথ্যা স্বপ্ন দেখা ছাড়াই। হি ইজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেরি স্ট্রং, খুব সুন্দর লাইন এবং সহজ লাইন, যে সে মানসিক এবং শারীরিক দিক থেকে খুবই স্ট্রং, শক্তিশালী। হি ইজ ওয়েল ডিটারমাইন্ড ফর হিজ প্রে, সে তার শিকারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ওয়েল ডিটারমাইন্ড মানে বেশ ভালো, নির্ণায়ক মানে যে খুব ভালোভাবে নির্ণয় করতে পারে, কোনো কিছু নির্ধারণ করতে পারে, বা দৃঢ় প্রতিজ্ঞও বলতে পারো। অর্থাৎ সে তার শিকারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ মানে সে খুব নিখুঁতভাবে শিকার করতে পারে, খুব দূর থেকে তার শিকারকে দেখতে পায় এবং সেখান থেকে স্পিডে আসে এবং সেটাকে শিকার করে এবং রীতিমতো তাকে হত্যা করে খায়। হি থিঙ্কস হিমসেলফ, সে নিজেকে মনে করে, আস দ্য পিনাকল অফ দ্য গডস ক্রিয়েশন। পিনাকল মানে হচ্ছে পিক, পিক মানে সর্বোচ্চ, ভগবানের সৃষ্টির সর্বোচ্চ শক্তিশালী হিসেবে সে নিজেকে মনে করে। এখানে তোমরা একটা বইয়ের লাইন দিতে পারো, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। আমি যেটা এখানে বুঝিয়েছিলাম কবিতায়, অল দ্য ন্যাচারাল অ্যাডভান্টেজেস মানে প্রকৃতির সমস্ত সুযোগ সুবিধা, আর ফর হিজ অ্যাসিস্ট্যান্স মানে সহায়ক বা সহায়তা করে, প্রকৃতির সমস্ত সুযোগ সুবিধা তার জন্য বা তার পক্ষে সহায়ক বা তাকে সাহায্য করে। দ্য কনভেনিয়েন্স অফ হাই ট্রিজ, এখানে এই লাইনগুলো তুলে দেবে, দ্য কনভেনিয়েন্স অফ হাই ট্রিজ, দ্য এয়ার্স বয়ান্সি অ্যান্ড দ্য সানস রে আর অফ অ্যাডভান্টেজ টু মি। দেখো এখানে যেখানেই তোমরা মিল পাবে সেখানেই তোমরা বইয়ের লাইন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে সেখানে কি হয়, যে পরীক্ষক থাকে, এক্সামিনার থাকে বা যে খাতা দেখে তার দৃষ্টি আকর্ষণ করে এবং সেখানে নম্বর দেওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়, খুব সহজে নম্বর দিতে পারে। তাই তোমরা এখানে বইয়ের লাইন ইউজ করতে পারো, কিন্তু একটা কোয়েশ্চেনে খুব ম্যাক্সিমাম তোমরা 3টে লাইন ইউজ করতে পারো, তার বেশি ইউজ করলে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা এখানে এই ধারাটাকেও বুঝতে হবে যে কোথায় কোন লাইন তোমরা ইউজ করতে পারবে। যে এখানে যেমন বলেছে যে ভগবানের সৃষ্টির সর্বোচ্চ শক্তি হিসেবে নিজেকে, চূড়ান্ত শক্তি হিসেবে নিজেকে মনে করছে, এখানে তুমি এই লাইনটা দিতে পারছো, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। তারপরে এখানে দেখো অ্যাডভান্টেজের কথাটা বলেছে, ন্যাচারাল অ্যাডভান্টেজেস, তাই তোমরা অ্যাডভান্টেজের এই লাইনগুলো তুলে দিতে পারছো। তারপর হি থিঙ্কস হি ক্যান কিল এনিওয়ান এনিহোয়ার অ্যান্ড অ্যাট এনি টাইম হি প্লিজেস। সেই যে কবিতায় বুঝিয়েছিলাম, হি থিঙ্কস সে মনে করে, হি ক্যান কিল সে হত্যা করতে পারে বা মৃত্যু দান করতে পারে, এনিওয়ান যে কোনো কাউকে, এনিহোয়ার যে কোনো কোথাও, অ্যান্ড অ্যাট এনি টাইম এবং যে কোনো সময়, হি প্লিজেস যখন সে চায় বা যখন সে পছন্দ করে বা যখন তার ভালো লাগে। আই কিল, এইখানে এই লাইনটা অবশ্যই তোমরা ঢোকাতে পারো, এতক্ষণ বুঝেই গেছো। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। হি ডাজ নট অ্যাকসেপ্ট এনি চেঞ্জ সিন্স দ্য বিগিনিং, যেটা তোমাদের বোঝালাম কবিতা বোঝানোর সময়, যে যখন থেকে সে তার হিংসাত্মক কর্মকাণ্ড, তার হত্যা এবং তাদেরকে মৃত্যুদান করা, শিকার করা, নির্মম পশুদেরকে নির্মমভাবে হত্যা করা, এই যে তার ধারাটা প্রথম থেকে যে শুরু করেছে, এটার সে কোনো রকম পরিবর্তন সে গ্রহণ করতে পারে না। আচ্ছা, বাই কম্বাইনিং ড্রামাটিক মনোলগ, তার সংমিশ্রণ ঘটিয়ে, বাই কম্বাইনিং অর্থাৎ সংমিশ্রণ ঘটিয়ে,
ড্রামাটিক মনোলগ, ফার্স্ট পার্সন ন্যারেটিভ অ্যান্ড পার্সনিফিকেশন। কিসের না ড্রামাটিক মনোলগ, প্রথম বক্তার যে ন্যারেটিভ অ্যান্ড পার্সনিফিকেশন এবং ব্যক্তিত্ব রূপদান, এই তিনটের সংমিশ্রণ ঘটিয়ে বা সমন্বয়ে হিউ এজ ক্রাফটেড মানে রোট বা লিখেছেন, হিউ লিখেছেন এ পোয়েম, একটা কবিতা, হোয়ার দ্য প্রিডেটরি বার্ড, যেখানে একজন শিকারী পাখি বিকামস হয়ে ওঠে এ সিম্বল অফ পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড সুপ্রিমেসি অর ডোমিনেন্স। তোমরা এখানে সুপ্রিমেসির বদলে ডোমিনেন্সও লিখতে পারো, দুটোর মানে হচ্ছে আধিপত্য। যেখানে শিকারী পাখি তার ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং আধিপত্যের প্রতীক হয়ে উঠেছে। এই তিনটে ওয়ার্ড তোমরা এসিকিউতেও পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে ওয়ার্ড যে পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড সুপ্রিমেসি অর ডোমিনেন্স, এই তিনটেই মেনলি এই পুরো কবিতা জুড়ে বাজ পাখির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। আশা করি এই প্রশ্নটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরে গেছো এবং পরীক্ষার খাতায় একদম নিখুঁতভাবে তোমরা লিখতে পারবে। একদম হুবহু এটাই লিখতে হবে এমন কোনো মানে নেই, তোমরা একটু চেঞ্জেস তোমরা করতেই পারো। যাই হোক, তোমরা একটু শেষ প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি যে জাস্টিফাই দ্য টাইটেল অফ হক রোস্টিং। যে হক রোস্টিংয়ের যে টাইটেল বা থিম সেটা আলোচনা করো। যদিও ড্রামাটিক মনোলগের ওই প্রশ্নের এই যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম এই উত্তরটা লিখে দিলেও হবে, তবে এটা একটু আলাদা ধরনের। তোমরা আরেকটু শর্ট ফর্মে এটাকে লিখতে পারো, যে টাইটেল পড়লে এটা দিতে পারো। তো উত্তরটা শুরু করছি। দ্য টাইটেল অফ দ্য পোয়েম, এই কবিতার যে টাইটেল বা শিরোনাম হক রোস্টিং বা বাজ পাখির আরামস্থল ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সিম্বলিক। এটা হচ্ছে সঠিক এবং প্রতীক চিহ্নমূলক। দ্য হক ইজ দ্য সেন্ট্রাল ফিগার অফ দ্য পোয়েম। বাজ পাখি এই কবিতার কেন্দ্রীয় চরিত্র বা প্রধান বক্তা তোমরা বলতে পারো। দ্য হক ইজ টকিং অ্যাবাউট, বাজ পাখিটা এখানে কিসের সম্বন্ধে আলোচনা করে বা বলে, হাউ ইভেন ইন স্লিপ, কীভাবে এমনকি তার ঘুমের মধ্যে, হি প্র্যাকটিসেস টু কিল, মৃত্যুদান করতে অভ্যাস করে বা অনুশীলন করে, রিহার্স বা প্র্যাকটিসেস টু কিল অ্যান্ড ইট ইনোসেন্ট অ্যানিমেলস, হত্যা করতে এবং সহজ সরল জীবন্ত প্রাণীদের হত্যা করতে। কিভাবে সে এইগুলো অভ্যাস করে ঘুমের মধ্যে, এটাই সে এখানে মেনলি আলোচনা করছে, মানে বাজ পাখিটা বলছে। দ্য ওয়ার্ড রুস্টিং মিন্স, রুস্টিং মানেটা হচ্ছে আরামস্থল, কিন্তু আরও ডিটেলসে একটু বললে দ্য ওয়ার্ড রুস্টিং মিন্স, এই রুস্টিং মানেটা হচ্ছে রেস্টিং, আরাম করা, অ্যান্ড রিল্যাক্সিং এবং কোনোরকম চাপ চিন্তা মুক্ত থাকা, সিটিং অ্যাট দ্য টপ অফ দ্য ট্রি, এবং গাছের চূড়ায় বসে থাকা, উইথ হিজ আইজ ক্লোজড, এবং তার চোখগুলো বন্ধ রেখে। অর্থাৎ এখানে রোস্টিং মানেটা কবি যে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে একদম গাছের চূড়ায় তার চোখগুলো বন্ধ রেখে বসে থাকা এবং আরাম করা এবং চিন্তা চাপ মুক্ত থাকা, চোখ বন্ধ করে বসে থাকা, এটাই মূলত এটার মানে। দ্য পোয়েট থিঙ্কস দ্যাট, কবি মনে করে যে ইন দ্য পোয়েম, এই কবিতায়, হি ডিনোটস অফ প্রাইড, অ্যারোগেন্স অ্যান্ড কনফিডেন্স, সে তার গর্ব, অহংকার এবং তার আত্মবিশ্বাসকে প্রতিনিধিত্ব করে বা তুলে ধরে বা প্রকাশ করে। অফ দ্য প্রিডেটরি বার্ড, শিকারী পাখির। হি অলসো শোজ, সে আরও দেখায়, দ্যাট যে দ্য হক অ্যাকসেপ্টস হিজ রোল, বাজ পাখিটা নিজেকে গ্রহণ করেছে অ্যাজ এ হান্টিং বার্ডস, একজন শিকারী পাখি হিসেবে। অর্থাৎ শিকারী পাখিটা নিজেকে ইনবর্ন হান্টার বা ইনবর্ন প্রিডেটর হিসেবে নিজেকে মনে করে, মানে সে জন্মগত বা সহজাত সে শিকারী, মানে সে জন্ম থেকেই শিকারী
বা তার আচরণটাই হচ্ছে শিকার করা, হত্যা করা এবং তাদেরকে খাওয়া। এটা তার জন্মগত অধিকার সে মনে করে পাখিটা। when the poem progresses, মানে মানে উন্নতি করা, কিন্তু এখানে উন্নতি করা তো আর বলা যাবে না, অর্থাৎ কবিতা তো আর উন্নতি করে না, মানে কবিতাটা এগিয়ে যাওয়ার সময় আমরা জানতে পারি অ্যাবাউট হিজ ফিজিক্যাল ক্যাপাবিলিটিস, মানে তার শারীরিক বৈশিষ্ট্য এবং ক্ষমতা, দক্ষতা সম্পর্কে আমরা জানতে পারি। হিজ বিহেভিয়ার, তার স্বভাব, আচার আচরণ, ব্যবহার সম্পর্কে। অ্যান্ড হিজ নেচার, এবং তার স্বভাব সম্পর্কে। দিস পার্সপেক্টিভ অফ দ্য হক, বাজ পাখির এই যে দৃষ্টিভঙ্গি, রিপ্রেজেন্টস, প্রতিনিধিত্ব করে, নেচার্স র আনফিল্টার্ড রিয়ালিটি। র মানে হচ্ছে বলে না র ফুটেজ, মানে কোনো ফুটেজ, মানে ভিডিও তোমরা ক্যামেরাবন্দি করলে এবং সেটাকেই তোমরা কোনো রকম কাট বা এডিট করলে না বা কোনো রকম কালার গ্রেড করলে না, সেই যে ফুটেজটা সেটাকেই বলা হচ্ছে র ফুটেজ। মানে যেটা কোনো রকম র ফুটেজ যে কোনো হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে। যেমন কোনো একটা যাত্রাপালা বা নাটক যদি কোনো একবার লিখেই ওটাকে যদি করা হয়, ওই নাটকটা যদি করা হয়, তাহলে ওটা হবে তার র ফুটেজ। বা মানে যেটাকে তোমরা কোনো সম্পাদকরা যদি সেটাকে কাটা সেটা না করে বা কোনো প্লাস মাইনাস অ্যাড অন না করে, তখন সেটা হয়ে যাবে অর্থাৎ কোনো লেখক যদি তার লেখাটাকে কোনো সম্পাদকের কাছে না পাঠায় এবং সরাসরি যদি ছাপায়, প্রকাশকের কাছে নিয়ে গিয়ে ছাপায়, তাহলে সেটা হবে তার সেই জিনিসটা, সেই লেখাটা। এবং আনফিল্টার্ড মানে অপরিশ্রুত, বা আনফিল্টার্ড মানে আনচেঞ্জড, মানে যেটাকে পরিবর্তন করা হয়নি এমন, বা অপরিশ্রুত বা অপরিবর্তিত রিয়ালিটি মানে বাস্তবতা। হোয়ার সার্ভাইভাল মানে বেঁচে থাকা ইজ ডিকটেটেড বাই স্ট্রেংথ অ্যান্ড ইনস্টিংক্ট, যেটা তার শক্তি, ইনস্টিংক্ট প্রবৃত্তি। অর্থাৎ এই লাইনটিতে যেটা বলা হয়েছে, দ্য পার্সপেক্টিভ অফ হক, বাজ পাখির দৃষ্টিভঙ্গি, রিপ্রেজেন্টস মানে তুলে ধরে, নেচার্স র আনফিল্টার্ড রিয়ালিটি, প্রকৃতির অপরিবর্তিত বা যেটাকে বদলানো হয়নি এমন একটা বাস্তব চিত্রকে। হোয়ার সার্ভাইভাল ইজ ডিকটেটেড বাই স্ট্রেংথ অ্যান্ড ইনস্টিংক্ট, যেখানে বেঁচে থাকাটা নির্ধারিত হয় তার শক্তির দ্বারা এবং স্বভাবজাত তাগিদের দ্বারা। তাই হি থিঙ্কস হিমসেলফ, তাই সে নিজেকে মনে করে বা বিশ্বাস করে, টু বি এ স্পেশালি ফেভার্ড অ্যানিমেল, যে সে সব থেকে বিশেষ করে সব থেকে প্রিয় একজন প্রাণী হতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পুরো কবিতাটিকে লাইন বাই লাইন তার আউটার মিনিং বলেছি এবং তার ইনার মিনিং বলেছি, অন্তর্নিহিত মানে, এবং চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা লাইন বাই লাইন আলোচনা করেছি, নিখুঁতভাবে মানে বিশ্লেষণ করেছি, প্রতিটি ওয়ার্ডের মানে আমরা বলে দিয়েছি। তোমরা খুব সহজভাবে এই প্রশ্নগুলোকে রেডি করতে পারবে এবং তোমরা ধরে রাখতে পারো যে এই কবিতার আর কোনো বিটিকিউ অর্থাৎ ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা এলএকিউ লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন কোনো রকম বাকি আর রইল না। এই চারটে তোমরা করে গেলেই তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তো কেমন লাগলো আজ লিখতে পারবে। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর যদি কোনো যতটা আজকে পড়ালাম সেখান থেকে যদি কোনো ডাউট থেকে থাকে তো সেটা তোমরা জানাবে, আমরা পরের ভিডিওতে আমরা সেটা খুব ভালোভাবে আলোচনা করে দেবো। তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই।